নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি বিষয়বস্তু, যেটাকে আমি বলছি যে ভারতের অর্থনীতির আধুনিকীকরণ, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। মানে ইন্ডিয়ার ইকোনমিক সিস্টেম বা ইকোনমিক্সের একটা দিক হচ্ছে মডার্নাইজেশন, ইকোনমিক সিস্টেমের মডার্নাইজেশন। এই বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাস করব। সেটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল বা তার প্রভাব কি হয়েছিল তার ফলে, সেইটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। এই যে ভারতের অর্থনীতির আধুনিকীকরণ, এই কথাটা বলছি, এটা হয়েছিল মূলত যখন ভারতে ব্রিটিশ সরকার শাসন করছিল। মানে ঔপনিবেশিক সরকারের অধীনে ভারতবর্ষের এই অর্থনীতির আধুনিক করার তারা চেষ্টা করেছিল বা তারা করতে চেয়েছিল নিজেদের স্বার্থে, অবশ্যই নিজেদের প্রফিটের জন্যই কিন্তু তারা এই ভারতবর্ষের অর্থনীতিকে আধুনিকীকরণ করেছিল বা ইকোনমিক সিস্টেমকে মডার্নাইজেশন করার চেষ্টা করেছিল এই ঔপনিবেশিক সরকার বা কলোনিয়াল গভর্নমেন্ট। কিন্তু কিভাবে সেটা করেছিল? কৃষির বাণিজ্যিকীকরণের মাধ্যমে। কৃষির বাণিজ্যিকীকরণ বা কালটিভেট সিস্টেমের কমার্শিয়ালাইজেশন, এইটা করে তারা কিন্তু ভারতের অর্থনীতিকে আধুনিক করার চেষ্টা করেছিল। এবার এই কৃষির বাণিজ্যিকীকরণ কি? সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে লাভ হবে এমন কিছু কৃষিজ ফসল, সেগুলোকে উৎপন্ন করানো বা সেগুলোর ফসল ফলানোর দিকে ব্রিটিশ সরকাররা সেই সময়, মানে এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, তারা আগ্রহ দেখিয়েছিল বা আগ্রহ প্রকাশ করেছিল। মানে এই 19th সেঞ্চুরির মিডিলে এরকম সময় ব্রিটিশ গভর্নমেন্ট তারা মানে বিভিন্ন এগ্রিকালচারাল, মানে কমার্শিয়াল এগ্রিকালচারাল ক্রপস, যেগুলো কমার্সে মানে বিজনেসে প্রফিট করবে, সেই রকম এগ্রিকালচারাল ক্রপস, সেগুলো প্রোডাকশন করার দিকে ইনিশিয়েটিভ নিয়েছিল বা উদ্যোগ নিয়েছিল বা আগ্রহ দেখিয়েছিল, ইন্টারেস্ট দেখিয়েছিল। সেই কৃষিজ ফসলগুলো কি কি? সেগুলো হলো, সেই এগ্রিকালচারাল ক্রপস গুলো হলো, এক হচ্ছে নীল মানে ইন্ডিগো, চা মানে টি, পাট মানে জুট, আর তুলো মানে কটন। এই সমস্ত কৃষিজ ফসল, যেগুলো ব্যবসা বাণিজ্যে লাভ হবে এমন ফসল ফলানোর জন্য তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশ গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছিল বা ইনিশিয়েটিভ নিয়েছিল। এবার এই যে কৃষির বাণিজ্যিকীকরণ করতে চেয়েছিল, তার ফলে আদতে কি ভারতের কৃষক সম্প্রদায় লাভ হয়েছিল? সেভাবে কিন্তু লাভ হয়নি। মানে এই যে কালটিভেট সিস্টেমের কমার্শিয়ালাইজেশন করেছিল ব্রিটিশ সরকার, তাতে কিন্তু নিজেদেরই প্রফিট হয়েছিল, তারা নিজেদের সুবিধার জন্যই কিন্তু করেছিল। ভারতবর্ষের কৃষক সম্প্রদায় মানে প্রেজেন্ট সোসাইটি, ইন্ডিয়ার প্রেজেন্ট সোসাইটি, সেইভাবে কিন্তু প্রফিট হয়নি বা লাভ হয়নি। কারণ এই যে কৃষি বাণিজ্যিকরণ করতে গেলে কৃষি ব্যবস্থাকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে, মানে কালটিভেট সিস্টেমের মডার্নাইজেশনের প্রয়োজন। আর তার কারণে এই যে কৃষিজ ফসল ফলানোর জন্য যে এই যে ব্যবস্থাটাকে পুরো করার জন্য যে মূলধনের দরকার বা যে ক্যাপিটাল ইনভেস্ট করা দরকার বা মূলধন বিনিয়োগ করা দরকার, এবং বাজারের চাহিদা অনুযায়ী ফসল ফলানোর ব্যবস্থা করা দরকার, মানে মার্কেটের ডিমান্ড অনুযায়ী ক্রপ প্রোডাকশন করতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে ভারতের কৃষক সম্প্রদায়, সাধারণ কৃষক সম্প্রদায় কিন্তু উদ্যোগ নিতে পারেনি। মানে যারা আর কি কমন আর কি পেজেন্ট সোসাইটি ছিল, ম্যাক্সিমাম পেজেন্ট সোসাইটি আর কি, পুরোটাই ওরা বেশিরভাগই কিন্তু তারা কিন্তু ইনিশিয়েটিভ নিতে পারেনি। কেন? কারণ তারা আর্থিকভাবে এতটা সচ্ছল ছিল না, এতটা কি তারা সচ্ছলই ছিল না, তারা ইকোনমিক্যালি তো উইক ছিল। কারণ তাদের তো ফসল থেকে যা উৎপন্ন হতো বেশিরভাগটাই রাজস্ব দিতে চলে যেত বা তাদের রেভিনিউ, হাই রেটে রেভিনিউ দিতে চলে যেত, সেটা আমি পরে আরো আলোচনা করব। তো সেই কারণে অর্থনৈতিক কারণেই কিন্তু তারা এই ব্যাপারটা মূলধনও জোগাড় করতে পারতো না, আর বাজারের চাহিদা অনুযায়ী ফসলও ফলাতে পারতো না। তাহলে এগুলো করতো কারা? যারা করতো, যেমন ব্রিটিশ সরকার করতো, এবং বিভিন্ন মহাজন, ব্যবসায়ী বা মানি লেন্ডার বা বিজনেসম্যান, এরাই কিন্তু এই মানি ইনভেস্ট করতো এইসব ক্ষেত্রে, কৃষির বাণিজ্যিকীকরণ করার ক্ষেত্রে। এবং যারা মূলধন বিনিয়োগ করবে তারাই তো প্রফিট পাবে, এক্ষেত্রেও তাই হয়েছে। মানে যারা ক্যাপিটাল ইনভেস্ট করতো তারাই কিন্তু এক্ষেত্রে প্রফিটটা নিয়ে যেত। এটার একটা উদাহরণ তোমাদের ভালো করে দিলে তোমরা বুঝতে পারবে। যেমন
পূর্ব ভারতে এই সময় 19 শতাব্দীর মাঝামাঝি এরকম সময়তেই পূর্ব ভারতে নীল চাষটাকে আমরা এই বিষয়ের দিকেই তোমাদের আলোকপাত করব, বা নীল চাষকে কেন্দ্র করে যে ব্যাপারটা হয়েছিল সেটাই কিন্তু এই বিষয়টাকে আলোকপাত করে, যে আসলে যারা মূলধন বিনিয়োগ করেছে তারাই প্রফিট পেয়েছে, ভারতের কৃষক সম্প্রদায় কিন্তু এর দ্বারা লাভবান হয়নি। মানে নীল চাষ ইস্ট ইন্ডিয়াতে যে ইন্ডিগো কাল্টিভেট হয়েছিল বা তাকে নিয়ে যে ব্যবস্থা হয়েছিল, সিস্টেম হয়েছিল, ব্রিটিশ সরকার যে সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে উদ্যোগ নিয়েছিল, মানে ডাইরেক্টলি তারা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিল এই ইন্ডিগো প্ল্যান্ট করার জন্য বা ইন্ডিগো কাল্টিভেট করার জন্য, এবং তার কারণে তাতে কিন্তু তাদেরই প্রফিট হয়েছিল। সেটা আমি তোমাদের এবারে বুঝিয়ে বলবো কিভাবে তাদের প্রফিট হয়েছিল। ব্রিটিশ সরকাররা যখন ডাইরেক্টলি বা মানে সরাসরি তারা যখন উদ্যোগ নিয়েছিল, তখন তারা কি করলো, 10 জন নীলকরকে এই কাজে নিযুক্ত করেছিল। মানে 10 ইন্ডিগো প্লান্টারকে তারা অ্যাপয়েন্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট এই ইন্ডিগো কাল্টিভেট করার জন্য। কোথায়? পূর্ব ভারতে। এবং এই নীলকরেরা বা ইন্ডিগো প্লান্টাররা তারা বাংলাতে এই নীল চাষ করার দিকে আগ্রহ দেখিয়েছিল, মানে বেঙ্গলে ইন্ডিগো প্ল্যান্ট করার দিকে তারা ইন্টারেস্ট দেখিয়েছিল। এবার তাদের কিন্তু জমির মালিকানা ছিল না, মানে তাদেরকে কবে এইটা 10 জনকে অ্যাপয়েন্ট করেছিল বা নিযুক্ত করেছিল? 1788 খ্রিস্টাব্দে 1788 এই ইন্ডিগো প্লান্টারদের 10 ইন্ডিগো প্লান্টারদের অ্যাপয়েন্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়াতে ইন্ডিগো প্ল্যান্ট করার জন্য। কিন্তু তাদের 1829 অব্দি মানে 1829 অব্দি কিন্তু তাদের কোনো জমির মালিকানা দিয়েছিল না বা ল্যান্ড ওনারশিপ কিন্তু তাদের দিয়েছিল না। তারপরে তারা পায়, কিন্তু প্রথমের দিক থেকে কিন্তু ওই এত 1829 খ্রিস্টাব্দ অব্দি কিন্তু তাদের জমির মালিকানা ছিল না। তাই তারা কি করলো, বাংলায় প্রথমে চাষিদেরকে নীল চাষ করানোর জন্য রাজি করানোর চেষ্টা করে। মানে বেঙ্গলের প্রেজেন্ট সোসাইটিকে প্রথমে ইন্ডিগো কাল্টিভেট করানোর জন্য কনভিন্স করানোর চেষ্টা করে। কারা? এই ইন্ডিগো প্ল্যান্টাররা বা নীলকরেরা। কিন্তু প্রথমের দিকে তারা কেউ কেউ চাষিরা রাজি হয়ে যায়, তারা তো বুঝতে পারে না। কিন্তু পরের দিকে চাষিরা যখন বুঝতে পারে বা রিয়ালাইজ করে যে এই নীল চাষ আদতে তাদের ক্ষতি করছে, নীল চাষ করে তাদের কিন্তু আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে না বা ইকোনমিক্যালি কিন্তু তারা প্রফিট পাচ্ছে না, এবং তারা বুঝতে পারে যে এই নীল চাষ করার ফলে জমির উর্বর শক্তিও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে জমি কিন্তু তার কাল্টিভেট ক্ষমতা পাওয়ার সেটা কিন্তু কমে যায়, এবং সে কারণে কিন্তু অন্যান্য ফসল মানে ধান গম এগুলোকে উৎপন্ন করার, এগুলোকে ফলানোর ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। তাই তারা কিন্তু পরের দিকে এই কৃষক সম্প্রদায় বা প্রেজেন্ট সোসাইটি তারা কিন্তু এই ইন্ডিগো প্ল্যান্ট করতে বা নীল চাষ করতে তারা কিন্তু রাজি হতে চায় না। তখন এই সমস্ত নীলকরেরা কি করে, তারা জোর করে দাদন দেওয়ার নাম করে। দাদন, দাদন মানে হচ্ছে অগ্রিম টাকা ধার হিসাবে এই সমস্ত চাষিদেরকে নীলকরেরা দিত। মানে দাদন হচ্ছে একটা অ্যাডভান্স পেমেন্ট যেটা এই প্রেজেন্টদের, বেঙ্গলের প্রেজেন্টদের ইন্ডিগো প্ল্যান্টাররা দিত। এবং দিত কিভাবে, কেন দিত? দাদনটা দেওয়ার জন্য তাদেরকে শর্ত সাপেক্ষ একটা অন্যায্য চুক্তিপত্রে সইয়ের পরিবর্তে টিপ সই দিয়ে, তারা তো শিক্ষিত ছিল না চাষিরা, তাই তাদের টিপ সইয়ে দিয়ে তাদের কিন্তু একটা চুক্তিপত্রে টিপ সই করিয়ে কিন্তু দাদনটা দিত বা অগ্রিম টাকাটা দিত। মানে এই ইন্ডিগো প্ল্যান্টাররা তারা যে এই অ্যাডভান্স পেমেন্টটা দিত লোন হিসাবে চাষিদেরকে, প্রেজেন্টদের, তাদের কিভাবে দিত? তাদের একটা কন্ডিশনাল আনএথিক্যাল এগ্রিমেন্ট পেপারে টিপ সই মানে থাম্ব ইমপ্রেশন দিয়ে তাদেরকে এই অ্যাডভান্স পেমেন্ট করতো লোন হিসাবে, এবং তারপর সেই দাদন দিয়ে তাদেরকে জোর করতো, ফোর্স করতো চাষিদেরকে নীল চাষ করানোর জন্য বা ইন্ডিগো প্ল্যান্ট করার জন্য। কারা? নীলকরেরা। এবং এই যে কেন ফোর্স করতো বা জোর করে করাতো, কেন? এই নীল চাষটা হতো ব্রিটেনের কলকারখানাতে কতটা পরিমাণ নীলের প্রয়োজন আছে, নীলের যে ডিমান্ড, ইন্ডিগোর যে ডিমান্ড, সেই হিসাবে কিন্তু বাংলায় নীল চাষ হতো, বেঙ্গলে সেই পরিমাণ ইন্ডিগো প্ল্যান্ট করতে হতো, এটা ব্রিটিশ গভর্নমেন্ট সেভাবেই করাতো। এবং সেই কারণে নীলকরেরা জোর করে চাষিদেরকে বেশি বেশি করে নীল চাষ করাতো, ফোর্সফুলি করাতো। এবং এই যে শর্তে এরা সই করেছিল, সেই শর্ত যদি না মানতো তাহলে তাদের উপর অত্যাচার করত, শোষণ করত। মানে চাষিদেরকে, এই সমস্ত ইন্ডিয়ার প্রেজেন্টদেরকে, বেঙ্গলের প্রেজেন্টদেরকে ইন্ডিগো প্ল্যান্টাররা
যে শর্ত বা কন্ডিশন যদি না মানতো তার জন্য তাদেরকে কি করতো, টর্চার করতো, এক্সপ্লয়েট করতো। এবং এইভাবে কিন্তু বাংলার চাষিরা পুরোপুরি ভাবে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, মানে ইকোনমিক্যালি তারা কিন্তু উইক হয়ে পড়ে। কেন, তারা তো নীল চাষ করে যে ফসলের যে উৎপাদনের যে ন্যায্য মূল্য, তাদের যেটা প্রফিট, যে রেট, সেই ঠিকঠাক রেটটা তারা কিন্তু পেত না। এবং তার সঙ্গে সঙ্গে তাদের রাজস্ব দিতে হতো, রেভিনিউ দিতে হতো। সব দিক থেকে চাষিরা কিন্তু জর্জরিত হয়ে গেছিল। মানে এই বেঙ্গলের প্রেজেন্টরা কিন্তু একেবারে তাদের সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল। তখন তাদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়, মানে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে এবং সারা বাংলা জুড়ে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে, মানে পেজেন্টরা রিবেলিয়াস হয়ে ওঠে। এবং তারই পরিণতি বা তারই এফেক্টে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়। মানে 1859 to 1860 এরকম সময় পুরো বেঙ্গলে কি হয়, ইন্ডিগো রিভোল্ট হয়। কারা করে, এই সমস্ত বাংলার চাষিরা, নীল চাষিরা, ইন্ডিগো পেজেন্ট যারা প্ল্যান্টার, ইন্ডিগো প্ল্যান্ট যারা করতো, ইন্ডিগো পেজেন্টরা, তারাই কিন্তু এই ইন্ডিগো রিভোল্টটা করে। এবং এই যে বিদ্রোহটা হয়েছিল বা রিভোল্টটা হয়েছিল, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুজন নেতা কারা ছিলেন, তারা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। মানে এই ইন্ডিগো রিভোল্টের দুজন ইম্পর্টেন্ট লিডার, তাদের নাম এটা, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এইভাবে বাংলায় কিন্তু নীল চাষকে কেন্দ্র করে নীল বিদ্রোহ হয়েছিল। কেন, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে এর পুরোপুরি মুনাফা বা প্রফিটটা পুরোপুরি ব্রিটিশ সরকারই কিন্তু পেত। তার জন্যই চাষিরা কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছিল, বা চাষিরা কিন্তু প্রচন্ড পরিমাণে অফেন্ডেড হয়ে গেছিল পিজেন্টরা, তাই কিন্তু ইন্ডিগো রিভোল্ট হয়েছিল। এরপরে আমি নীল চাষের পরে ভারতে আরেকটা বিষয় তখন ব্রিটিশ সরকার ভেবেছিল, সেটা হচ্ছে বাগিচা শিল্প। বাগিচা শিল্পের বিকাশের জন্য কিন্তু এই রকম সময় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আগ্রহ দেখিয়েছিল, বা সেই সময় তার কিন্তু বিকাশ ঘটেছিল। মানে এস্টেট ইন্ডাস্ট্রি তার ডেভেলপ হয়েছিল সেই সময় ইন্ডিয়াতে। এবং এই সমস্ত এর ডেভেলপমেন্ট কোথায় কোথায় হয়েছিল, এটা হয়েছিল এই বাগিচা শিল্প, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বাগিচা ফসল কোনগুলো, সেগুলো হচ্ছে চা, কফি, মানে টি, কফি, এগুলো হচ্ছে এই এস্টেট ক্রপস যেগুলোকে বলা হয়। এবং এগুলো হয়েছিল কোথায়, ডেভেলপ করেছিল কোথায়, বিকাশ ঘটেছিল, এগুলো হয়েছিল আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশের কিছু পাহাড়ি অঞ্চল, মানে অসম, বেঙ্গল, সাউথ ইন্ডিয়া এবং হিমাচল প্রদেশের, হিমাচল প্রভিন্সের কিছু মাউন্টেন এরিয়াতে কিন্তু এই এস্টেট ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, বা এই বাগিচা শিল্পের কিন্তু বিকাশ ঘটেছিল। কিন্তু এই যে বাগিচা শিল্প, সেই বাগিচা শিল্পের মালিকানা কাদের ছিল, সেগুলি ছিল কিন্তু ইউরোপীয় বিভিন্ন মালিক ছিল, মানে বিদেশিদের। এর ওনারশিপ ছিল কাদের, ফরেনারদের কাছে। এবং তার ফলে এর মুনাফা বা এর প্রফিটটাও কিন্তু বিদেশিরাই পেত, ফরেনাররাই কিন্তু এর প্রফিটটা পেত। এর থেকে যে লাভ হতো, এই বাগিচা ফসল থেকে বা বাগিচা ফসল উৎপন্ন করিয়ে যে লাভ হতো, সেটা কিন্তু প্রফিটটা বা সেই লাভটা নিয়ে যেত বিদেশিরা। এবং এই যে ইউরোপীয় মালিকরা যে এর এস্টেট ইন্ডাস্ট্রির মালিক ছিল বা ওনারশিপ তাদের ছিল, তার জন্য ব্রিটিশ সরকার কিন্তু তাদেরকে জমিতে কর ছাড় দিত, ট্যাক্সে কিন্তু তাদের ছাড় দিত, এবং তাদের আরো অনেক সুযোগ সুবিধা দিত, বেনিফিট দিত। এবং এই যে চা বা টি, এটা বাইরে রপ্তানির জন্য একটা প্রধান দ্রব্য হয়ে উঠেছিল। মানে টিটা কিন্তু ইন্ডিয়ার বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হতো। এবং এই বিদেশি মালিকানার জন্য তারা, বিদেশিরাই যেহেতু প্রফিট পেত, ভারতের জনগণের কিন্তু লাভ ছিল না। মানে ইন্ডিয়ার সিটিজেনরা বা ইন্ডিয়ান পাবলিকরা তারা কিন্তু কোনোভাবেই লাভবান হয়নি। মানে ভারতের স্থানীয় যারা মজুর, যারা এতে চাষ করতো, মানে ফসল ফলানোর জন্য করতো, তাদের কিন্তু কোনো লাভ হয়নি, ইন্ডিয়ান পাবলিকদের কোনো প্রফিট হয়নি। কারণ বিদেশিদের মালিকানা ছিল, বিদেশিরাই প্রফিট নিয়ে যেত, এটা তো খুব স্বাভাবিক কথা। সেই কারণে মানে ফরেন ওনারশিপ থাকলে ফরেনরাই তো প্রফিটটা নিবে, এটা তো খুব স্বাভাবিক। তার কারণে কিন্তু ইন্ডিয়ার সিটিজেনদের কোনো এদের প্রফিট হতো না, তাই লাভ হয়নি। এক্ষেত্রে একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আসামে যে এই বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল, অসমে যে এস্টেট ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, সেইখানে আসামে এই সমস্ত ইউরোপীয় মালিকরা বাগিচা ফসল ফলানোর জন্য আসামের কিছু স্থানীয় মজুরদেরকে নিয়েছিল, কুলি মজুর যাদের বলেন,
সেখানকার লোকাল লেবারদেরকে অ্যাপয়েন্ট করেছিল, নিযুক্ত করেছিল এই বাগিচা ফসল ফলানোর জন্য, এই টি বা চা ফসল ফলানোর জন্য। এবং তাদেরকে কিন্তু খুব অল্প মজুরি দিত, মানে একদম কম কম্পেনসেশন দিত, দিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করিয়ে নিত, প্রচুর তাদেরকে লেবার করাতো দিত আর লেবার করতে হতো। এবং এই জিনিসটা তাদের যে এই যে খারাপ খুব অবস্থা ছিল, কুলি মজুরদের, আসামের এই সমস্ত বাগিচার যে মজুর ছিল যারা বাগিচা শিল্পের ক্ষেত্রে, তাদের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের সিচুয়েশন কিন্তু খুব খারাপ ছিল। সেটা দেখেছিল কে? ব্রাহ্ম নেতা, তখনকার সময় ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, মানে ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সোসাইটির লিডার দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় বা দ্বারকানাথ গাঙ্গুলি। তিনি কিন্তু এই আসামে বিভিন্ন এস্টেট ইন্ডাস্ট্রির চারিদিকে ঘুরে ঘুরে তিনি এই মজুরদের বা এই সমস্ত লেবারদের কি অবস্থা ছিল তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখেছিলেন, তিনি চারিদিক ঘুরে ঘুরে সেগুলো দেখেছিলেন, এই কুলি মজুর বা লেবারদের কি অবস্থা ছিল, সিচুয়েশন ছিল। এবং তাতে তিনি খুবই দুঃখ পান, ভীষণভাবে তিনি মানে খুবই মানে হতাশ হন, ডিসঅ্যাপয়েন্টেড হন। এবং সেই কথাগুলো, সেই তাদের অবস্থার কথা তিনি দ্বারকানাথ গাঙ্গুলি এবং আরেকজন তিনি হচ্ছেন রামকুমার বিদ্যারত্ন, এরা দুজনে মিলে তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, রাইটিং এর মাধ্যমে। কোথায় লিখেছিলেন? সঞ্জীবনী বলে একটি পত্রিকা সেই সময় প্রকাশ হতো, সঞ্জীবনী ম্যাগাজিন বলে পাবলিশ হতো সেই সময়। সেই সঞ্জীবনী পত্রিকাতে কুলি কাহিনী বলে একটা নিবন্ধ তারা লিখেছিলেন, কুলি কাহিনী বলে একটা এসে সেই সঞ্জীবনী ম্যাগাজিনে পাবলিশ হতো, করেছিলেন প্রতিবাদ, এর প্রতিবাদ হিসাবে এর প্রোটেস্ট করেছিলেন এইভাবে তারা। এবং এই যে তারা লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, রাইটিং এর মাধ্যমে, তার কিন্তু ফল হয়েছিল, তার কিন্তু এফেক্ট হয়েছিল। পরবর্তীকালে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার এবং ভারতের জনগণদের মানে নজরে এসেছিল যে আসামের মজুরদের অবস্থা এত খারাপ ছিল, সেটা কিন্তু তাদের নজরে এসেছিল। কিসের মাধ্যমে? এই কুলি কাহিনী তারা পড়ে কিন্তু জানতে পেরেছিল, তারা কিন্তু এই সমস্ত কুলি কাহিনী যে এসেছিল এটার দ্বারা কিন্তু জানতে পেরেছিল। এইভাবে কিন্তু বাগিচা শিল্পেরও বিকাশ ঘটার ফলে ভারতে বাগিচা শিল্পের বিকাশ বা এস্টেট ইন্ডাস্ট্রি ডেভেলপ করার পরেও কিন্তু ভারতের সাধারণ মানুষ, ভারতের কৃষক সম্প্রদায়ের কোনো লাভ হয়নি, ভারতের কিন্তু কোনো উন্নতি সেভাবে হয়নি। যা প্রফিট বা মুনাফা হয়েছে সবই বিদেশিরা, ব্রিটেনরা নিয়ে গেছে, ফরেনারদেরই হয়েছে এবং ব্রিটিশ গভর্নমেন্টের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৃষির বাণিজ্যিকীকরণ ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল বা কালটিভেট সিস্টেমের মডার্নাইজেশন করেছিল, তার ফলে আদতে কি কৃষক সম্প্রদায়ের লাভ হয়েছিল? ভারতের কৃষক সম্প্রদায় বা পেজেন্ট সোসাইটি, ইন্ডিয়ার পেজেন্ট সোসাইটি কি প্রফিটেবল হয়েছিল? এটাই নিয়ে একটা বড় প্রশ্ন। সত্যি কথা বলতে কি হয়নি, বরং ভারতের কৃষক সম্প্রদায় বা ভারতের এই পেজেন্ট সোসাইটি আরো খারাপ অবস্থা হয়েছিল। সেটা কিভাবে? আসলে এই বাণিজ্যিকরণ, কৃষির বাণিজ্যিকীকরণ করতে গেলে কৃষি ব্যবস্থাকে আধুনিকভাবে গড়ে তুলতে হতো, মানে কৃষি ব্যবস্থা কালটিভেট সিস্টেমের মডার্নাইজেশনের প্রয়োজন ছিল। এবং তার কারণে কি কি জিনিসের প্রয়োজন ছিল? তার কারণে প্রয়োজন ছিল গবাদি পশু, যেটা দরকার কৃষি ব্যবস্থাকে উন্নতি করতে গেলে। গবাদি পশু মানে ক্যাটেল, বা উন্নত বীজ, ইমপ্রুভ সিডস বা সার বা ফার্টিলাইজার, এবং যন্ত্রপাতি মানে ইকুইপমেন্টস, যেগুলো আর কি চাষে ইউজ হয় বা এই সমস্ত কালটিভেট করার কাজে ব্যবহার হয়, সেই ধরনের জিনিসপত্র কৃষি ব্যবস্থা উন্নতি করার জন্য লাগতো। সেগুলোর জোগাড় কিন্তু ভারতের কৃষক সম্প্রদায় করতে পারতো না, ইন্ডিয়ার পেজেন্ট সোসাইটি তারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারতো না। কেন? কারণ তাদের কাছে তো টাকা পয়সাই ছিল না, তাদের তো আর্থিকভাবে তারা তো দুর্বল ছিল, তারা তো অর্থনৈতিক ভাবে তারা দুর্বল ছিল। কারণ তারা যে ফসল উৎপন্ন করতো, তারা যে ক্রপ প্রোডাকশন করতো, সেগুলো থেকে যে লাভটা পেত সেটা তো বেশিরভাগটাই রাজস্ব দিতে চলে যেত, রেভিনিউ এর হাই রেট ছিল, সেই রাজস্ব দিতেই কিন্তু তাদের অর্ধেকের বেশি টাকা চলে যেত। তাহলে তাদের কাছে টাকা কোথায়? তারা কোত্থেকে এইগুলোর ব্যবস্থা করবে? তাই তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। কারণ এগুলোর ব্যবস্থা করতে পারতো কিছু কৃষক, করতে পারতো যারা আর্থিকভাবে সচ্ছল ছিল, মানে যারা ইকোনমিক্যালি স্ট্রং ছিল, সেটা খুবই সামান্য একটা পেজেন্ট কমিউনিটি ছিল, তারা কিন্তু বা কৃষক সম্প্রদায় ছিল, তারা সামান্য মানে মিনিমাম আর কি, মিনিমাইজ ছিল সেটা খুব। এবং তারাই কিন্তু এইটার সুবিধা নিতে পারতো, এই কৃষির আধুনিক করার ক্ষেত্রে সুবিধাগুলি নিতে পারতো, সেটা কিন্তু সাধারণ ম্যাক্সিমাম কৃষক সম্প্রদায় পেত না।
এবং তারা কিসে পরিণত হয়েছিল, আস্তে আস্তে কৃষি শ্রমিকে পরিণত হয়ে গেছিল, কারণ তাদের কাছে জমি ছিল না। তারা খাজনা দেওয়ার বিনিময় ব্রিটিশ সরকারের কাছে খাজনা দিত বা ট্যাক্স রেভিনিউ দিত, এবং তার পরিবর্তে জমিতে চাষ করত বা ল্যান্ডে তারা কাল্টিভেট করত। এইভাবেই তারা কিন্তু ভাগ চাষিতে পরিণত হয়েছিল বা টেনান্ট ফার্মারে তারা পরিণত হয়েছিল। তাই ভারতের কৃষক সম্প্রদায় সেভাবে উন্নতি হয়নি। আর এক্ষেত্রে ব্রিটিশ সরকার কতটা দায়ী ছিল সেটা একটা তোমাদের হিসাব করে বলি, যে ভারতে 1905 খ্রিস্টাব্দে রেলপথ বানানো হয়। এটা তোমরা যখন রেলপথে বানানোর ইতিহাস পড়াবো পরে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে। 1905 তখন রেল ট্র্যাক বানানোর জন্য ইন্ডিয়াতে ব্রিটিশ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় বা উদ্যোগ নেয়, এবং তার জন্য তারা প্রায় 360 কোটি, প্রায় 360 করোড় সেই টাকা কিন্তু তারা বিনিয়োগ করে বা ইনভেস্ট করে। কিন্তু দুঃখের বিষয়, ভারতের যে কৃষি ব্যবস্থা উন্নতি করার জন্য কি দরকার, জলসেচ ব্যবস্থার উন্নতি, মানে ইরিগেশন সিস্টেমের কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুবই কম টাকা, মানে মাত্র 50 কোটিরও কম, মানে 50 করোড়েরও কম টাকা ইনভেস্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট বা মূলধন বিনিয়োগ করেছিল। তাহলে সেচ ব্যবস্থা যদি উন্নতি হতো, মানে এই টাকাটা মানে 360 কোটি টাকাটা যদি সেচ ব্যবস্থা কাজে লাগাতো বা জলসেচ ইরিগেশন সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য যদি ইনভেস্ট করতো, তাহলে কিন্তু সত্যিকারে ভারতের জনগণ তথা ভারতের কৃষক সম্প্রদায় লাভ হতো, মানে ম্যাক্সিমাম বেনিফিটটা ইন্ডিয়ার পাবলিকের এবং পিজেন্ট সোসাইটির হতো। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তো করবে না, কারণ তারা তো আমাদের দেশে উপনিবেশ করতে এসেছিল, তারা তো বিজনেস করতে এসেছিল, তাই তারা তাদের প্রফিটটাই দেখেছে, তারা তাদের লাভটাই মুনাফাটাই কিন্তু দেখেছে। তাই সাধারণ কৃষক সম্প্রদায় কিন্তু এর দ্বারা লাভ হয়নি, এবং তার জন্য কিন্তু চারিদিকে কৃষকরা বিদ্রোহী হয়ে গেছিল। আমি আগেও আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু পেজেন্টরা রিবেলিয়াস হয়ে গেছিল, এবং এইরকমই একটা বিদ্রোহ এরকমই তখনই সেই রকম সময় দক্ষিণ ভারতেও কিন্তু একই রকম বিদ্রোহ দেখা দিয়েছিল, সেটা আমি এবার আলোচনা করব। মানে সাউথ ইন্ডিয়াতেও কিন্তু এইভাবে কিন্তু পেজেন্টরা রিভোল্ট করেছিল। সেটা এইরকম সময় মানে 19 শতাব্দীর দ্বিতীয় ভাগ, 19th সেঞ্চুরির সেকেন্ড পার্ট, এরকম সময় যখন ভারতের চারপাশে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছে, কৃষকরা রেগে গেছে, চাষিরা চারিদিকে অসন্তুষ্ট, অফেন্ডেড সব পেজেন্টরা, সেই রকম সময় আমেরিকাতে গৃহযুদ্ধ হয়েছিল বা সিভিল ওয়ার হয়েছিল। গৃহযুদ্ধ কি, যেটা দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক দল এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে, মানে দেশের ভেতরেই, মানে কান্ট্রির ভেতরেই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ, ইকোনমিক্যাল গ্রুপ এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে বা ওয়ার করে। তো আমেরিকা তো সেই রকমই একটি গৃহযুদ্ধ হয়েছিল বা সিভিল ওয়ার হয়েছিল, এবং এই গৃহযুদ্ধ করার পেছনে মূল কারণ থাকে, নয় সরকারের নীতি পরিবর্তন করবে, গভর্নমেন্টের যেগুলো রুলস সেগুলোর এগেনস্টে কথা বলতো, অথবা স্বায়ত্তশাসন বা সেলফ গভর্নমেন্টের সিস্টেম তৈরি করা, এর জন্যই কিন্তু এই গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার হতো। তো আমেরিকাতেও সে কারণে হয়েছিল। আমেরিকার গৃহযুদ্ধের ইতিহাস যখন তোমরা উঁচু ক্লাসে উঠলে পড়বে, আমেরিকান সিভিল ওয়ারের হিস্ট্রি, তখন তোমরা জানতে পারবে যে আমেরিকার দক্ষিণাঞ্চলে ছিল এই দাসশ্রম বা স্লেভারি সিস্টেম আমেরিকার সাউথ এরিয়াতে, এবং সেই দাসশ্রমের মাধ্যমে তারা অর্থনীতি তাদের নির্ভর ছিল, ইকোনমিক সিস্টেম ডিপেন্ড করতো। কারণ আর এই দাসশ্রম মানে স্লেভারির মাধ্যমে তারা কিন্তু তুলো চাষ করতো, কটন কালটিভেট করতো, এবং সেগুলো বাইরে তারা রপ্তানি করতো বা ইম্পোর্ট করতো। এর মাধ্যমে কিন্তু আমেরিকার সাউথ এরিয়ার লোকেরা ইকোনমিক্যালি তারা কিন্তু ডিপেন্ডেবল ছিল। কিন্তু আমেরিকার উত্তর পোর্শন বা নর্দার্ন দিকে কিন্তু তারা কিন্তু এই দাসশ্রম বা এই স্লেভারি সিস্টেমের বিরোধী ছিল, এবং তখনকার এগেনস্টে ছিল। তখনকার আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনিও কিন্তু এই দাস প্রথা বা স্লেভারি সিস্টেমের এগেনস্টে ছিলেন বা বিরোধী ছিলেন, এবং তার জন্যই কিন্তু আমেরিকার দক্ষিণ অঞ্চল সাউথ এরিয়া তারা কিন্তু বিদ্রোহ করেছিল, যুদ্ধ করেছিল, যেটা সিভিল ওয়ার করেছিল। এবং সেখানে সেই সময় মানে 1861 থেকে 65 খ্রিস্টাব্দ, 1861 থেকে 1865 এইরকম সময় আমেরিকাতে এই গৃহযুদ্ধের জন্য বা সিভিল ওয়ারের জন্য তুলোর চাহিদা বেড়ে গেছিল বা কটনের ডিমান্ড বেড়ে গেছিল, এবং সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে মানে বিশেষ করে দক্ষিণ ভারতে তুলো চাষ করার জন্য উদ্যোগ নেয় বা কটন কালটিভেট করার জন্য ইনিশিয়েটিভ নেয়।
এবং দক্ষিণ ভারতের কিন্তু মজার বিষয় তখন তুলোর দাম বেশি ছিল, তা ঠিকঠাক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন গৃহযুদ্ধ থেমে যায়, যখন সিভিল ওয়ারটা থেমে যায়, তখন কিন্তু 1870 খ্রিস্টাব্দে, সেটা 1870 এরকম সময় কিন্তু তুলোর দাম কমে যায়, মানে কটনের তখন রেট কমে যায়। খুব স্বাভাবিক, কারণ মার্কেটে ডিমান্ড নেই, মার্কেটে ডিমান্ড নেই, বাজারে তার চাহিদা ছিল না। আর সেই সময় দক্ষিণ ভারতের তুলো চাষীদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন তাদের কটন যারা কালটিভেট করতো তাদের সিচুয়েশন খুব খারাপ হয়ে যায়। এবং তারা একদিকে তো এদিকে রাজস্বের হার, রেভিনিউ এর হাই রেট, তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, খরা, অনাবৃষ্টি, তো এগুলোর জন্য কিন্তু তুলো চাষীদের, দক্ষিণ ভারতের তুলো চাষীদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সাউথ ইন্ডিয়ার এই কটন যারা কালটিভেট করতো তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং তারা কি করে, তখন বাধ্য হয়ে ধার নেয়, কার কাছ থেকে? মহাজনদের কাছ থেকে, মানি লেন্ডারদের কাছ থেকে। আর দক্ষিণ ভারতে যারা মানি লেন্ডার বা মহাজন ছিল তাদেরকে বলা হতো শাহুকার, তাদের কি বলা হতো? শাহুকার। এই শাহুকারদের কাছ থেকে তারা লোন নিত, এবং এই যে ধার নিত, শাহুকাররা সেই ধার দেওয়ার জন্য এই চাষীদের ফসলের ওপর আধিপত্য বিস্তার করত, মানে শাহুকাররা সুপ্রিমেসি ক্রিয়েট করতো এই ক্রপ প্রোডাকশনের উপরে, চাষীদের ক্রপ প্রোডাকশন বা কালটিভেট যারা প্রেজেন্ট ছিল তাদের ক্রপ প্রোডাকশনের উপরে সুপ্রিমেসি ক্রিয়েট করতো, প্রাধান্য বিস্তার করতো। তার জন্য কিন্তু চাষিরা, এই তুলো চাষিরা কিন্তু খুবই রেগে যায় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, শাহুকারদের এগেনস্টে তারা কিন্তু রিভোল্ট করে। এবং সেটা বেশি, বিদ্রোহটা বড় আকার নিয়েছিল কোথায়? আহমদনগর এবং পুনা জেলা, পুনা ডিস্ট্রিক্টে এটা বিশাল আকার নিয়েছিল, হিউজ হয়েছিল। এবং এইটা ছিল 1875 খ্রিস্টাব্দে, 1875 মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, 1875 মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে 1875 সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণ ভারতে এই যে বিদ্রোহ হয়েছিল বা সাউথ ইন্ডিয়াতে যে রিভোল্ট হয়েছিল, তাকে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট কি বলেছিলেন? দাক্ষিণাত্য হাঙ্গামা বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে এটাকে ডেকান রায়টস বলে ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ডিফাইন করেছে। এইভাবে কিন্তু দক্ষিণ ভারতেও কিন্তু তুলো চাষীরা বিদ্রোহী হয়ে ওঠে। তো চারিদিকে যখন, ভারতের চারিদিকে যখন সমস্ত চাষীরা বিদ্রোহী হয়ে উঠেছে, ইন্ডিয়ার ম্যাক্সিমাম এরিয়াতে যখন পেজেন্টরা রিভোল্ট করার জন্য এগিয়ে গেছে বা রিবেলিয়াস হয়ে গেছে, তখন ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসেছে, ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসে তারা একটু ভেবেছে সেটা নিয়ে, এবং সে কারণে তারা কিছু আইন করেছে। কি আইন সেটা? তারা প্রথম দক্ষিণ ভারতে একটা আইন করেছিল, সেটা হচ্ছে 1879 বা 1879 খ্রিস্টাব্দে। সেই আইনটা হচ্ছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বা প্রজাদের সুবিধার জন্য, চাষীদের সুবিধার জন্য আইন। এই আইনটা করে কারা? ব্রিটিশ গভর্নমেন্ট। কত সালে? 1879 বা 1879 কোথায়? দক্ষিণ ভারতে। এবং এই আইনের দ্বারা ঠিক করা হয় যাতে চাষীদের উপরে অত্যাচার কিছুটা কমানো যায়, এই ফার্মারদের ওপর টর্চার যাতে কিছুটা কমে, তার জন্য আইন করা হয়, এই লটা করা হয় বা এই অ্যাক্ট করা হয়। এবং সেটার দ্বারা বলা হয় যে যদি কোনো চাষী ঋণগ্রস্ত হয়ে যায় বা তার লোন থাকে শাহুকারদের কাছে, তাদের যদি লোন থাকে, তাহলে শাহুকাররা তাদের উপর অত্যাচার করতে পারবে না, তাদেরকে টর্চার করতে পারবে না। তার বিনিময় একটা গ্রামের মধ্যে বা সেই ভিলেজের মধ্যে একটা লোকাল কোর্ট বা স্থানীয় বিচার সভা বসিয়ে সেইখানে শাহুকারদের সঙ্গে এই সমস্ত চাষীদের একটা আলাপ আলোচনা করে ধার শোধের ব্যবস্থা করতে হবে, মানে একটা ডিসকাশন করে তারা কিন্তু শাহুকারদের সঙ্গে এই চাষীদের বা ফার্মারদের ডিসকাশন করে কিন্তু এই লোন কিভাবে শোধ করা হয়, লোনটা কি করে চোকানো যায় সেইটা, বা ধার কি করে শোধ করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। এইটাই কিন্তু এই আইনে বলা হয়, এই এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্টে বলা হয়। এবং আর বাংলাতেও একই রকম ভাবে একটা ব্রিটিশ গভর্নমেন্ট আইন করেছিল, সেটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে টেনান্সি অ্যাক্ট। 1885 টেনান্সি অ্যাক্ট করে বা কৃষকদের দখলীসত্ত্ব আইন, প্রজাস্বত্ব আইন যাকে বলে, কৃষকদের প্রজাস্বত্ব আইন বা কৃষকদের আইন সুবিধারা, দখলীসত্ত্ব আইন। মানে এই অ্যাক্টের দ্বারা বলা হয় যারা অস্থায়ী রায়ত ছিল, মানে রায়ত মানে তো চাষী, যারা পার্মানেন্ট ছিল না, যাদের জমি ছিল না, তারা যাতে সেই জমি চাষ করার জন্য একটা দখলীসত্ত্ব পায়, তারা একটা দখল করার অধিকার পায়, ক্যাপচার করার রাইটস পায়, সেইটা কিন্তু এই আইনে বলা হয়েছিল। এবং কেউ যদি তাকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না, জমি থেকে উচ্ছেদ করা যাবে না, তাকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না বিনা, মানে যতক্ষণ না ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট দিচ্ছে বা গ্রেপ্তারি পরোয়ানা না দিলে তাকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না, জমি থেকে
সরিয়ে দেওয়া যাবে না ল্যান্ড থেকে। এই জিনিসটা কিন্তু, এই আইনটা কিন্তু 1885 খ্রিস্টাব্দে এই অ্যাক্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট। এবং এবং জমিদারদের উপরে বলে দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছিল, প্রহিবিটেড করে দিয়েছিল যে রাজস্বের হার কিন্তু অকারণে বাড়ানো যাবে না। রেভিনিউ যে হাই রেট তখন বারবার ধরে করছিল জমিদাররা বা ল্যান্ড ওনাররা, সেটা কিন্তু অকারণে করা যাবে না, কোনো কারণ দেখাতে হবে, রিজন দেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, ব্রিটিশ গভর্নমেন্ট এই আইন করেছিল, কিন্তু ব্রিটিশ সরকারই কিন্তু বেশিরভাগ চাষিদের ক্ষেত্রে বা এই সমস্ত ভারতের বিভিন্ন ফার্মারদের জন্য কিন্তু সেই আইনটা ঠিকভাবে বলবৎ হতো না, সে অ্যাক্ট কিন্তু ঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই করা হতো না। তাই সাধারণ কৃষক সম্প্রদায়ের অবস্থা কিন্তু খারাপই ছিল, মানে তাদের অবস্থা কিন্তু শোচনীয়ই ছিল। এইভাবে কিন্তু ভারতের অর্থনীতি আধুনিক করেও ভারতের কৃষক সম্প্রদায় কিন্তু কোনো উন্নতি ব্রিটিশ গভর্নমেন্ট করতে পারেনি, মানে ইকোনমিক সিস্টেমের মডার্নাইজেশন করেও প্রেজেন্ট সোসাইটির কোনো ইমপ্রুভমেন্ট করতে পারেনি ব্রিটিশ গভর্নমেন্ট। এইখানে আমি তোমাদের এই বিষয়ে আলোচনা শেষ করছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে পুরো অর্থনীতির আধুনিক করতে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিয়েছিল বা ইনিশিয়েটিভ নিয়েছিল, কিন্তু তার দ্বারা কৃষকদের আদৌ কি কোনো লাভ হয়েছে? না। এই বিষয়টা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবং এই আলোচনা শেষে আমি তোমাদের সবাইকে বলবো, যারা এখনো সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে তোমরা নোটিফিকেশন পাবে। আমি অনেক বিষয় নিয়ে পরপর ক্লাসের চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।